স্যার একটা বই আজব স্তন্যপায়ীর দেশে, কৌশিক শিকদার, আপনি বইটা লিখেছেন। বইটা আমি হাতে পেয়েছি, তো বইটা পড়া এখনো শুরু করিনি। বইটা বইমেলাতে যথেষ্ট সাড়া ফেলেছে, আমি নিজে গিয়ে দেখেছি, অনেকের কাছেই বইটা পৌঁছেছে। এই আজব স্তন্যপায়ীর দেশে এই বইটির বিষয়বস্তুটা যদি একটু সংক্ষেপে বলেন, তাহলে বইটা মানে শুরু করার আগে একটা ভূমিকা পেয়ে যাব। প্রথম কথা বলি, আজব স্তন্যপায়ী দেশে এটা আসলে ইন্দোনেশিয়ার কিছু স্তন্যপায়ী সম্বন্ধে বলা আছে। তাহলে এখন প্রশ্ন হলো, ইন্দোনেশিয়াটাকে আমি বাঁচলাম কেন? আরও তো অন্য দেশকেও বাঁচতে পারতাম। মানে এর মধ্যে ইন্দোনেশিয়ার স্তন্যপায়ীদের কথাই বলা আছে। হ্যাঁ, এখানে মূলত ইন্দোনেশিয়া মানে আজব স্তন্যপায়ী দেশকে আমরা বলতে পারি ইন্দোনেশিয়া স্তন্যপায়ী। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে দেশ কথাটার মানে ইন্দোনেশিয়া। এখানে ইন্দোনেশিয়া। হ্যাঁ, এখন প্রশ্ন আসছে ইন্দোনেশিয়া কেন? পৃথিবীতে যতগুলো দেশ আছে তার মধ্যে ভারতবর্ষ পড়ে, ব্রাজিল পড়ে, আচ্ছা, আফ্রিকার কিছু দেশ পড়ে, যেগুলোতে এত বেশি জৈব বৈচিত্র্য আছে। সেই জৈব বৈচিত্র্য সন্ধানে আমি আমার রিটায়ারমেন্টের 1 বছর আগে 2023 সালে সিঙ্গাপুরে পশ্চিমবঙ্গ সরকারের আনুকূল্যে আমি যাই বেড়াতে, এবং আমার এক ছাত্র সিঙ্গাপুরে ওখানে ছিল, সৌগত দেব, তার সাহায্যে, এবং সে আমাকে ইন্দোনেশিয়াটাকে ঘোরাতে সাহায্য করেছিল। সেই সমস্ত ব্যবস্থা আমায় করে দিয়েছিল যাতে ইন্দোনেশিয়া আমি ঘুরতে পারি। আচ্ছা, এখন ইন্দোনেশিয়া অনেক বড় দেশ। আচ্ছা, আমি তার একটা ক্ষুদ্র অংশে ঘুরেছি, কিন্তু এই বই লেখাটার মানে অনুপ্রেরণা আমি পেয়েছি মূলত সিঙ্গাপুর চিড়িয়াখানা। হ্যাঁ, সিঙ্গাপুরে যে ম্যান্ডারিন জু আছে, সেখানে সারা পৃথিবীর প্রাণী আছে। আর ইন্দোনেশিয়ার কিছু জাতীয় উদ্যান, এবং ইন্দোনেশিয়াতেও যোগজাকার্তা বলে যে শহরটিতে গিয়েছিলাম, সেখানে একটা সুন্দর চিড়িয়াখানা আমি দেখেছিলাম। আচ্ছা, সেখান থেকে আমার মনে হয়েছিল এখানে এমন কিছু প্রাণী আমি দেখছি, বা যেগুলো আমি আগে জানতামও, সেগুলো ভারতবর্ষের আমার ছাত্রছাত্রী বা ভারতবর্ষের তাদের বাবা মারা বা অন্য জনগণ তারা মনে হয় জানে না, বা জানলেও কেউ জানে। তবে এবার তাদের সম্বন্ধে তারা কোথায় থাকে, তাদের দৈহিক বৈশিষ্ট্য কী, তাদের প্রজনন কাল কত, তাদের গর্ভাবস্থা কতদিন হয় ইত্যাদির বিবরণ এখানে আছে। কিন্তু তারও আগে যেটা আছে সেটা হচ্ছে ইন্দোনেশিয়াতে এরকম এত বৈচিত্র্য কেন রয়েছে। ইন্দোনেশিয়ার একটা দিক হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার মতো, আরেকটা দিক হচ্ছে অস্ট্রেলিয়ার মতো। যেমন এই বইটার প্রথমেই আছে কিছু প্রাণী কথা, যে প্রাণীগুলো স্তন্যপায়ী হওয়া সত্ত্বেও, আমরা জানি স্তন্যপায়ীরা মায়ের জরায়ুতে বড় হয়, কিন্তু এরা ডিম থেকে বাচ্চা হয়, যেমন সরীসৃপের হয় বিষয়, কারণ আমরা জানি যে সরীসৃপ থেকে স্তন্যপায়ীর উদ্ভব ঘটেছে। আচ্ছা, এবার হংসচঞ্চু বা প্ল্যাটিপাসের কথা অনেকেই জানে, অস্ট্রেলিয়ায় পাওয়া যায়, কিন্তু এই স্তন্যপায়ীর একটা উপশ্রেণীর নাম হচ্ছে প্রোটোথেরিয়া। তার মধ্যে যে হংসচঞ্চু ছাড়াও এই একাইডনা বলে একটা প্রাণী আছে, সেটার কথা এই বইতে বলা আছে। এটা খুবই উল্লেখযোগ্য একটা প্রাণী। এটা কি ইন্দোনেশিয়াতে পাওয়া যায়? ইন্দোনেশিয়ার নিউগিনি, পাপুয়া যে দ্বীপ আছে সেখানে শুধু পাওয়া যায়। ইন্দোনেশিয়ার সব জায়গায় না, ইন্দোনেশিয়ার নিউগিনি, পাপুয়া দ্বীপেই এটা পাওয়া যায়। এই বইটির সূচনায় ইন্দোনেশিয়ার একটা প্রাচীন ভূগোল এবং আজকের ভূগোল আছে। হ্যাঁ, বইটার সূচনায়। তারপরে স্তন্যপায়ীর যে শ্রেণী বিভাগ, যেমন স্তন্যপায়ী দুটো উপশ্রেণী, স্তন্যপায়ী একটা শ্রেণীর নাম, তার দুটো উপশ্রেণী প্রোটোথেরিয়া এবং থেরিয়া। এই থেরিয়া হচ্ছে যারা প্লাসেন্টাল বা অমরাযুক্ত প্রাণী, কিন্তু তাদের আবার দুভাগ করতে হলো। কেন করতে হলো? মেটাথেরিয়া মানে কি, যারা আদিম প্লাসেন্টা যুক্ত প্রাণী, অর্থাৎ তাদের বাচ্চাটা আগেই হয়ে যাচ্ছে এবং একটা থলির মধ্যে ঢুকে যায়, সেই থলিটার নাম মার্সুপিয়াম। সেই মেটাথেরিয়ারও কিছু প্রাণীর কথা এখানে আছে। যেমন মেটাথেরিয়া প্রাণীর কথা সবাই ক্যাঙ্গারুর কথা জানে, কিন্তু এখানে কিছু মাংসাশী এবং মকরন্দ খায় সেরকম প্রাণীর ছবি দেখো এখানে রয়েছে। আবার একটা খুব আশ্চর্যজনক জিনিস, বা আমিও ছোট বয়স থেকে জানি যে ক্যাঙ্গারু স্থলে থাকে, ক্যাঙ্গারু একটা স্থলচর প্রাণী না। এখানে দেখো একটা ক্যাঙ্গারুর ছবি রয়েছে, গেছো ক্যাঙ্গারু, মানে গাছে উঠতে পারে। এটা কিন্তু অস্ট্রেলিয়ায় পাওয়া যায় না, এটা শুধুমাত্র এই নিউগিনি, পাপুয়াতেই পাওয়া যায়। অপরদিকে
তারপরে দেখবে ওয়ালাবি বলে একটা ছবি রয়েছে। ওয়ালাবি কিন্তু ক্যাঙ্গারু নয়, এবং ক্যাঙ্গারু এবং ওয়ালাবির মধ্যে কি পার্থক্য সেটা আমি বলবো না এখানে, কারণ এই বইটা পড়লে এই পার্থক্যটা এখানে দেখা যাবে। এরপর যাদের কথা বলা হচ্ছে তারা আমাদের মতো, অর্থাৎ যারা মায়ের মধ্যে প্লাসেন্টাটা হচ্ছে একেবারে উন্নত, সুগঠিত, এবং তারা সম্পূর্ণভাবে বিকশিত হয়ে জন্মগ্রহণ করে, তাদের বলে ইউথেরিয়া। ইউথেরিয়ার অনেকগুলো বর্গ আছে, তার মধ্যে কয়েকটি বর্গের আলোচনা এখানে আছে। আমি তার মধ্যে কিছু একটু আজব টাইপের প্রাণীর কথা বলি। যেমন আমাদের বর্গের নাম কি? আমি এই মুহূর্তে যে বইটি লেখার কাজে ব্যস্ত সেটা হচ্ছে আমাদের বর্গ নিয়ে, মানুষের বর্গের নাম প্রাইমেট। এই প্রাইমেট বর্গের একটা প্রাণীর নাম হলো টার্সিয়ার। এটা ইন্দোনেশিয়া, ফিলিপিন্স ইত্যাদি দেশে পাওয়া যায়। প্রাইমেটরা কিন্তু মাংসাশী হয় না। তাহলে আপনি বলুন যে কেন মানুষ মাংস খায়? সেটা তো কৃত্রিম একটা অভিযোজন, সেটা কিন্তু মানুষের নিজস্ব অভিযোজন নয়। মানুষের দাঁত যেরকম, সেখানে তার শাকাশী হওয়ার কথা, কিন্তু সে পরবর্তী সময় তার সভ্যতার এতে বা একদম মানুষের যে সভ্যতার যে অগ্রগতি, সেখানে আমরা ইভলিউশন ওয়াইজ 3 ভাগে ভাগ করি: প্যালিওলিথিক, মেসোলিথিক এবং নিওলিথিক। এই নিওলিথিক উন্নয়নের ফলেই আজকে সুপার কম্পিউটার মানুষ তৈরি করতে পারছে, অন্য প্রাণীরা পাচ্ছে না। যাই হোক, যে আলোচনাটা ছিলাম, প্রাইমেটের মধ্যে টার্সিয়ার এর কথা এখানে রয়েছে। এই টার্সিয়ার হলো একমাত্র স্বাভাবিকভাবে মাংসাশী প্রাইমেট, এবং এদের বিরাট বিরাট চোখ, এরা দিনের বেলায় নিশাচর অবস্থাতেও থাকে, তার কটা আছে। সেরকম এপস, মানে যাদের আমরা বাংলায় বন মানুষ বলতে পারি, সেই বন মানুষ কারা? বন মানুষ হচ্ছে গিবন, বন মানুষ হচ্ছে শিম্পাঞ্জি, বন মানুষ হচ্ছে ওরাংওটাং, বনবোজ এবং গরিলা। এই বইটার মধ্যে ইন্দোনেশিয়ার মধ্যে, আমাদের দেশেও গিবন পাওয়া যায়, এই সম্বন্ধে বলি, আসামে এবং অরুণাচল প্রদেশে গিবন পাওয়া যায়। কিন্তু এখানে যে গিবন আছে তার মধ্যে 3টি প্রজাতির গিবনের কথা বলা আছে। তার মধ্যে একটি গিবন হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় গিবন এবং খুব জোরে আওয়াজ করতে পারে, তার নাম হচ্ছে সিয়ামাং। এবং আরো 2টো গিবনের কথা এখানে আছে। আর আছে ইন্দোনেশিয়ার একটা অত্যন্ত ইম্পর্টেন্ট প্রাইমেটের নাম হচ্ছে ওরাংওটাং, যেটা অনেকে আপনারা বাচ্চাদের অনেক সময় খেলনা হিসেবে ওরাংওটাং দেন। আমার নাতির কাছে আমি ইন্দোনেশিয়া থেকে একটা ওরাংওটাংয়ের, এই যেরকম পাওয়া যায় পুতুল, আরে পুতুল মানে ওটাকে কি বলে, লোমের যে সেরকম একটা ওরাংওটাং আমি সিঙ্গাপুর চিড়িয়াখানা থেকে ওর জন্য কিনে দিয়েছিলাম। তাহলে ওরাংওটাং ইন্দোনেশিয়ার সুমাত্রায় পাওয়া যায়। ওরাংওটাং জানলে হবে না, সুমাত্রান ওরাংওটাং, বর্ণীয় ওরাংওটাং। এবার বর্ণীয় ওরাংওটাং আপনি যদি দেখতে চান তাহলে ইন্দোনেশিয়া গেলে হবে না, মালয়েশিয়ায় গেলে দেখতে পাবেন। এই বর্ণীয় বা কালিমানথান এই জায়গাটা সম্বন্ধে এটার একটু ভূগোল বলি। এটা ইন্দোনেশিয়াতে আছে, মালয়েশিয়া আছে, এবং পৃথিবীর যে সুলতান সবচেয়ে বড় লোক ব্রুনাই, অর্থাৎ দেখুন একটা দ্বীপ 3টে দেশের আন্ডারে। এবার আপনি যদি বর্ণীয়র ওরাংওটাং দেখতে চান তাহলে আপনাকে যেতে হবে মালয়েশিয়ার বর্ণীয়তে, সেখানে আপনি সহজেই দেখতে পাবেন। ইন্দোনেশিয়ার বর্ণীয় যাওয়া অত্যন্ত দুষ্কর, সেখানে যাওয়াটা খুব শক্ত, মানুষ এখনো পর্যন্ত সেখানে যায় না। কিন্তু প্রাণীর সংখ্যা কমে যাচ্ছে। কেন? কারণ হচ্ছে, আপনারা জানেন আমরা এই যে সিঙ্গারা খাই, সেই সিঙ্গারা কি দিয়ে ভাজে? পাম অয়েল দিয়ে। এই পাম অয়েল কাল্টিভেশনের জন্য এই যে বড় বড় ওরাংওটাং যে গাছগুলোতে থাকতো, ডিপটেরোকার্পিসি বলে বিরাট বিরাট লম্বা, সেই গাছগুলো কেটে দেওয়া হয়েছে, সেখানে পাম কাল্টিভেশন করা হচ্ছে। আমাদের দেশের সরকারও ভাবছে অরুণাচল প্রদেশে এরকম একটা করবে। আপনারা এবার চিন্তা করুন সেটা সঠিক না বেঠিক। কারণ ইন্দোনেশিয়াতে কিন্তু এর ফলে প্রাণীর সংখ্যা কমেছে এবং গ্লোবাল ওয়ার্মিং এর পরিমাণ বেড়েছে। কারণ প্রাণী তখনই বাঁচবে যখন তার বাসস্থান গাছকে রাখতে হবে। সেরকম এখানে কার্নিভোরা একটা অর্ডারের নাম, সেই কার্নিভোরা অর্ডারে বিন্টুরাং বলে একটা প্রাণীর কথা এখানে আছে, এটা কিন্তু ভারতবর্ষেই পাওয়া যায়। জাভান লেপার্ডের কথা বলা হচ্ছে, লেপার্ড আমাদের দেশেও পাওয়া যায়, জাভান লেপার্ড কথা বলা হচ্ছে। সেরকম যেরকম আমরা যে গরু দেখি, এদের কটা খুর আছে? দুটো। এইরকম শুয়োর যে গরুর মতোই একটা একই বর্গে পড়ে, এটা আপনারা জানতেন না, কিন্তু আপনারা শুয়োরের নানা রকম শুয়োর ভারতবর্ষেও পাওয়া যায়। কিন্তু এখানে দেখুন একটা শুয়োর রয়েছে, সেই শুয়োরের যে ক্যানাইন ডাকটা সেটা বাইরে বেরিয়ে এসছে। বাবিরুজা এই শুয়োরটার নাম। আর সুলাউসি বলে একটা দ্বীপ আছে ইন্দোনেশিয়ায়, সেখানে পাওয়া যায়। তার পাশের ছবিটাও দেখুন একটু অন্য, জাভান ওয়াট। সেরকম একটা প্রাণীর কথা বলি,
ঘোড়া সঙ্গে তাহলে গরুর পার্থক্য কি? গরুর দুটো খুর আছে, আর্টিওড্যাকটাইলিয়া। পেরিসোড্যাকটাইলিয়া বর্গের মধ্যে কারা পড়ে? যাদের একটা খুর আছে। যারা কেমন? ইকুয়াস ক্যাভালাস ঘোড়া, ইকুয়াস জেব্রা জেব্রা, ইকুয়াস অ্যাসিনাস গাধা, এছাড়া জলহস্তি ইত্যাদিও পড়ে। কিন্তু এখানে দেখুন একটা প্রাণীর কথা আছে, মালয়ান টেপির, সেটার কথা আছে। আর আরেকটা কথা বলি, একটু ভুলে গেছিলাম, ওই আগের বর্গ যেটা বললাম আর্টিওড্যাকটিলা, তার দুটো প্রাণীর ছবি আমি দেখতে পাচ্ছি এখানে দেখানো যাচ্ছে। তার নাম হচ্ছে অ্যানোয়া। তার মধ্যে একটা আগে মালয়ান, একটা হচ্ছে সমতল ভূমিতে পাওয়া যায়, একটা হলো সমতল ভূমিতে পাওয়া যায়, হ্যাঁ, প্লেনল্যান্ড অ্যানোয়া, আর একটা হচ্ছে মাউন্টেনে পাওয়া যায়, মাউন্টেন অ্যানোয়া। এখন এটা যেমন অ্যানোয়ার কথাটা একটু বলি, অ্যানোয়া হচ্ছে মোষ জাতীয় একটা প্রাণী, আচ্ছা, হ্যাঁ, কিন্তু ভিয়েতনামে আবার একরকম মোষ পাবেন, ফিলিপিন্সে একরকম মোষ পাবেন। তাহলে দেখুন বৈচিত্র্যটা কত। আমি এটা একটু উল্লেখ করলাম, আমি এই শুধুমাত্র মোষের ওপর একটা লেখা একটা পত্রিকায় এর মধ্যে লিখবো মনস্থির করেছি। হ্যাঁ, যেমন ভারতবর্ষে আপনি যদি আসামে বেড়াতে যান তাহলে ওয়াটার বাফেলো দেখতে পাবেন, এই ওয়াটার বাফেলোর মতোই কিন্তু অ্যানোয়া। আবার যদি আপনি সিকিমে যান তাহলে ইয়াক দেখতে পাবেন। তাহলে এরা হচ্ছে ওই রকম প্রাণী। আর মালয়ান টেপির বা জাভান গন্ডার যেটা আছে তারা হচ্ছে এক খুরযুক্ত প্রাণী, একদম বইয়ের শেষে দেখুন রয়েছে। আর সব শেষে বইয়ে, হ্যাঁ দেখুন মালয়ান টেপির এবং জাভান গন্ডার এখানে আছে। তাহলে জাভান গন্ডার আমাদের মতোই, আমাদের গন্ডারের বৈজ্ঞানিক নাম কি? রাইনো ইউনিকর্নিস, মানে একটাই হর্ন আছে। হর্নটা কি? খড়গ কি? চুল মিলে খড়গ হয়। আর রাইনো বাইকর্নিস কোথায় পাওয়া যায়? আফ্রিকায় পাওয়া যায়, কেনিয়া, টানজানিয়া, এইসব দেশে দেখা যায়। আর এই বইয়ের সবচেয়ে শেষে যেটা আছে, আপনি যদি ইন্দোনেশিয়ায় বেড়াতে চান, এই জৈব বৈচিত্র্য দেখে যদি আপনার মনে হয় যে ইন্দোনেশিয়ায় আমি বেড়াতে যাব, ইন্দোনেশিয়ায় কি কি অভয়ারণ্য আছে, ইন্দোনেশিয়ায় কি জাতীয় উদ্যান আছে, তার একটা কথা বলা আছে। এবার এখানে দেখুন একটা খুব আজব সরীসৃপের ছবি রয়েছে, হ্যাঁ, কমোডো ড্রাগন। এই যে ড্রাগনের গল্প পড়া হয়, হ্যাঁ, এই যে বিভিন্ন ইংরেজি সিনেমা দেখেন ড্রাগন, কিন্তু সেটা তো একটা প্রাণী, একরকম সরীসৃপের থেকে মানুষের কাছে ড্রাগনের ধারণা আসছে। এই কমোডো ড্রাগনের পাওয়া যায় কমোডো আইল্যান্ড বা কমোডো বদ্বীপ বলে একটা দ্বীপে পাওয়া যায়। সেটার কথা দেখুন এই বইয়ের ছবিতে রয়েছে। আচ্ছা, তাই এরকম কিছু আছে, এটা এখনো আছে। হ্যাঁ, এরা এখনো আছে। আমি সিঙ্গাপুর চিড়িয়াখানা দেখেওছি এদের। ইন্দোনেশিয়ার যে চিড়িয়াখানা, এরা মাংসাশী, এরা মাংসাশী। আর আরেকটা ছবি ওই বইয়ের মধ্যে রয়েছে, সেটা হচ্ছে সুমাত্রান টাইগার। এই টাইগারটা আমাদের থেকে একটু সাইজে ছোট, কিন্তু এটা ওই প্রাণীর বর্ণনার মধ্যে নেই, এই আলোচনাটা করা আছে। এখানে আরেকটা হাতির ছবি রয়েছে, এই হাতিটা হচ্ছে ইন্দোনেশিয়াতেই পাওয়া যায়। এরাও দেখুন সাইজে এশিয়ান এলিফ্যান্ট, কিন্তু একটু সাইজে ছোট। তা এরকম বৈচিত্র্য নিয়ে, অর্থাৎ এই বইটার তিনটে মূল অংশ। একটা হচ্ছে ইন্দোনেশিয়ার ভূগোল, প্রাচীন ভূগোল এবং আধুনিক ভূগোল, ইন্দোনেশিয়ার স্তন্যপায়ীদের শ্রেণীবিন্যাস অনুসারে আলোচনা, এবং সবশেষে ইন্দোনেশিয়ার অভয়ারণ্য এবং জাতীয় উদ্যান সম্বন্ধে আলোচনা। মানে মোট কথা হলো ইন্দোনেশিয়াতে যে বায়োডাইভার্সিটি রয়েছে তার পরিপ্রেক্ষিতে যে প্রাণীগুলো ওখানে অভিযোজিত হয়েছে, আমি অভিযোজিত বলতে পারি এটাকে, অভিযোজিত হয়েছে, সেই অভিযোজিত রূপটা আমরা এখানে বইটাতে পুরোপুরি পাবো না। আমি যদি প্রাণী বলি তাহলে তো একটা বিরাট বড় হয়ে যাচ্ছে। তাহলে এখানে কোন পার্টিকুলার, ওই যে বলেছি বইটার নাম কি? আজব স্তন্যপায়ী। এখানে শুধু ইন্দোনেশিয়া স্তন্যপায়ী। এখন প্রশ্ন হচ্ছে ইন্দোনেশিয়ায় কি আর স্তন্যপায়ী নেই? হ্যাঁ আছে, কিন্তু কেন সেগুলো আমি উল্লেখ করলাম না? তাদের মধ্যে কিছু স্তন্যপায়ী আছে, হ্যাঁ, কিছু আমার বলতে ভুল হয়ে গেছে। আমি যেমন এই আলোচনায় আপনাদের বলি প্রোবোসিস মাঙ্কি, সেটাই বইতে নেই। এটা অদ্ভুত সুন্দর দেখতে মাঙ্কি। আপনারা নামটা গুগলসে বা কোথাও দেখবেন, তাহলে দেখতে পাবেন, দেখবেন এদের যে পুরুষ, তাদের নাকটা বিরাট বড়। এটা আমার একটু মিস্টেকই বলতে পারবেন, এটা এই বইতে দেওয়া উচিত ছিল। প্রোবোসিস মাঙ্কি, এটা ইন্দোনেশিয়াতে পাওয়া যায় এবং আরও দক্ষিণ পূর্ব আরও কিছু দেশে পাওয়া যায়। তা এরকম কিছু কথা, এটা আমি জাস্ট আমার মনে হয়েছিল এই প্রাণীগুলো দেখেছি। প্রোবোসিস মাঙ্কি আমি দেখেছি, আমি সিঙ্গাপুর চিড়িয়াখানা ঢুকতেই প্রোবোসিস মাঙ্কি দেখেছি। তাই এরকম প্রোবোসিস মাঙ্কির কথা এই বইতে নেই, বা তার ছবি নেই। আর এই বইটা পাবলিকেশন, আচ্ছা, এবার বলি, যার কথা না বললে এই আলোচনাটা শেষই করা উচিত নয়। এই যে আমার এই লেখার বিষয়টা এলো, তাতে আমাকে আসল সাহায্যটা কে করেছে? সে হচ্ছে প্রদোষ রঞ্জন সাহা। আচ্ছা, এই প্রদোষ রঞ্জন সাহাকে ডুয়ার্সের অনেকেই চেনেন। তিনি এখন ডুয়ার্স, এটা বিস্তার প্রকাশনীর বই, কিন্তু এখন ডুয়ার্স রং রুটের কথা জলপাইগুড়ি বা উত্তরবঙ্গের অনেকেই জানেন। প্রদোষ রঞ্জন সাহা আমার মতো অনেকেই
লেখার ব্যাপারে সাহায্য করেছেন। সেটা সাহিত্যের লেখা হতে পারে, পরিবেশের লেখা হতে পারে, বন্যপ্রাণীর লেখা হতে পারে, সেখানে সাহায্য করেছে। তাহলে প্রদোষ রঞ্জন সাহার সাহায্য ছাড়া আমার বই বেরোতে পারতো না। বিস্তার পাবলিকেশন এবং আপনারা জলপাইগুড়িতে যে পত্রভারতীর এখন ডুয়ার্সের স্টল আছে সেখানে একটা বইটা পাবেন। আর কলকাতা বইমেলাতে এখন ডুয়ার্সের যে স্টল, এখন ডুয়ার্স আলাদা করে স্টল দেবে। এবং এখন ডুয়ার্সের শুধু এই বই নয়, আমার সঙ্গে কিন্তু আরও কিছু বই বেরিয়েছে, সেই বইগুলো আপনাদের কাছে আকর্ষণ করবে বলে মনে হয়। সেটা কোনোটা সাহিত্যের, কোনোটা উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা নিয়ে লেখা। প্রদোষ রঞ্জন সাহা নিজেও একজন লেখক, তিনি জলপাইগুড়ির ওপর লিখেছেন, ডুয়ার্সের উপর লিখেছেন। আপনারা এই পাবলিকেশনের বই যদি দেখেন আপনাদের মনে হয় ভালো লাগবে। স্যার ফোনটা ধরে নেন। স্যার, এই আজব স্তন্যপায়ীর দেশে যে বইটি আপনি লিখলেন বা বইটি প্রকাশিত হয়েছে, বইটা দারুণভাবে সাড়াও ফেলেছে। আমি বইমেলায় গিয়ে দেখেছি অনেকে বইটা গিয়েছে। বইটা মূলত কোন ক্লাস থেকে বইটা আপনি সাজেস্ট করেন পড়ার জন্য? না, এটা তো একটা পপুলার বই, ওইভাবে নয়, কিন্তু প্রশ্নটা করেছো বলে আমি উত্তর দিই। এই বইটা আমার মনে হয় একেবারে 5-6 বাচ্চা থেকেই তার ভালো লাগবে। এবং কেন আমি বলছি, কারণ আমি একজন শিক্ষক হিসেবে, আমি যদিও এখন অবসর নিয়েছি, কিন্তু একটা আমার তো শিক্ষা জগতের সঙ্গে এখনো যোগাযোগ রয়েছে। একটা জিনিস আপনাদের বলি, বিশেষ করে আপনারা যারা অভিভাবক, মানে এইসব ছাত্রছাত্রীদের অভিভাবক, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। জীবন বিজ্ঞান বা বায়োলজিক্যাল সায়েন্স যদি সত্যি শিখতে হয়, তাহলে কিন্তু আপনাকে ঘুরতে হবে, আপনাকে দেখতে হবে, এই ধরনের বইগুলো করতে হবে। বাচ্চাদের শুধুমাত্র কতগুলো ক্লাসিফিকেশন, ট্যাক্সোনমি আমরা পড়াবো, আমাদের 6-এ আছে, 9-এ আছে, 11-এ আছে, আর তারা মুখস্থ করে কয়েকটা জিনিস উগড়ে দেবে, আর তার থেকে আপনি আশা করবেন সে একজন জুলজিস্ট হবে, ওয়াইল্ড লাইফ বায়োলজিস্ট হবে না। তাহলে এই ধরনের কিছু বই, আরও অনেক এরকম লেখকের বই আছে। আর বাংলা ভাষায় লেখা এই কারণে যে বাঙালি ছাত্রছাত্রীদের উপকারের জন্য, ইংলিশে তো এই ধরনের বই আছে। তাহলে আমি সাজেস্ট করবো 5-6-এর থেকে একেবারে কলেজ লেভেলে, বিশেষ করে কলেজে যারা জুলজি অনার্স পড়ছে, তাদের অনেকেরই এই প্রাণীগুলো সম্বন্ধে আমার মনে হয় খুব সম্যক ধারণা নেই। আচ্ছা, কিন্তু আমি শুধু ছাত্রছাত্রীদের জন্য লিখিনি, আমি ছাত্রছাত্রী ছাড়াও পরিবেশকে যারা ভালোবাসে, যারা বন্যপ্রাণীকে ভালোবাসে, কারণ আপনি গাছ বন্যপ্রাণী ছাড়া পরিবেশকে ভাববেন কি করে? আমাদের মনে রাখতে হবে আমরা কিন্তু 6ষ্ঠ এক্সটিংশনের দিকে চলে এসেছি। পৃথিবীতে 5টা বিপর্যয় হয়ে গেছে। পৃথিবীতে 3টে মহাযুগ আছে। প্রথম মহাযুগের নাম প্যালিওযুগ, সেটা শেষ হয়ে গেছিল। মেসোজয়িক, যখন ডাইনোসরাস ছিল, সেটা শেষ হয়ে গেছে। আজকের মহাযুগের নাম সেনোজয়িক, তার আজকের যুগের নাম হলোসিন, এটাও কিন্তু শেষ হয়ে যাবে। এবং শেষ হওয়ার জন্য দায়ী থাকবো আমরা মানুষ, সভ্য মানুষ। আমরা সভ্যতার নামে কিছু মানুষকে অসভ্য বলছি, কিছু প্রাণীকে অসভ্যতার এতে ফেলছি। তাহলে প্রাণীদের সম্বন্ধে ভালোবাসা, প্রাণীদের সম্বন্ধে, প্রাণীর সঙ্গে একত্বভাবে পরিবেশ, সেটা জন্যই কিন্তু আমার বইটা লেখা। এবং সেটা যদি আমরা অনেক, কারণ আমরা সুপ্রিম কোর্টের রায় আমরা কি বলছি, আমাদের পরিবেশ ছোট বয়স থেকেই পড়ানো হচ্ছে। প্রতিটি বইয়ের মধ্যে দেখুন পরিবেশ বা এনভায়রনমেন্ট শব্দটা আছে। তাহলে সেখানে বন্যপ্রাণী ছাড়া, বন্যপ্রাণী তো পরিবেশের খাদ্য শৃঙ্খলের একটা ধাপ, আমরা যেটা বিজ্ঞানের ভাষায় ট্রপিক লেভেল বলি, সেই ট্রপিক লেভেলের ধাপ। তাদের কাউকে যদি আমি সুন্দরবনে বাঘ মেরে দিই, তাহলে ক্ষতি কি হবে? এই খাদ্য শৃঙ্খলটা শেষ হয়ে যাবে। আপনার হরিণ এসে আপনার ধানকে নষ্ট করে দেবে। হ্যাঁ, তাহলে ইন্দোনেশিয়াতেও এরকম ম্যানগ্রোভ আছে, ইন্দোনেশিয়াও সমুদ্র আছে, ইন্দোনেশিয়াতে ভূমিকম্প হয় প্রচুর। তাহলে এই জায়গাগুলো, এই প্রাণীগুলোর বৈচিত্র্য শেষ হবে শুধুমাত্র প্রাকৃতিক বিপর্যয়ের জন্য নয়, মানুষের নিজস্ব কার্যকলাপের জন্য। তাহলে এদের বাঁচিয়ে রাখতে হবে। সেটা ইন্দোনেশিয়ার যে সরকার বা আমাদের যে বড় বড় সংস্থাগুলো রয়েছে, IUCN, WWF, তাদের একটা উদ্যোগ অবশ্যই নিতে হবে। মানে সামগ্রিকভাবে বইটি সকলের জন্যই, এবং এটা বার্তাও বটে যে এই প্রাণীগুলো আছে, এদের সম্বন্ধে জানানো, এদের যেন এক্সিস্টিংটাকে আমরা সিকিউর করতে পারি, এটাই জন্যই বইটা আপনার লেখা। আগামীতে আপনার কোনো নতুন কোনো প্রজেক্ট? আমি এই মুহূর্তে যেটা নিয়ে, যে কাজটা নিয়ে ব্যস্ত, আমি একটু আগে বললামও, সেটা হচ্ছে, হ্যাঁ, আমার প্রজেক্ট অনেক রকম রয়েছে। তার মধ্যে আমার পরবর্তী বই যেটার কাজ আমি করছি, সেটা হচ্ছে, আমি আগেই বললাম আমাদের বর্গের নাম প্রাইমেট। এই প্রাইমেট সম্বন্ধে আমি একটা বই লেখার ইচ্ছা আছে। সেটা দেখি কোন প্রকাশনা থেকে বেরোয়। তা সেখানে এই প্রাইমেটের লেমুর থেকে মানুষ অবধি তাদের স্বভাব, তাদের বিস্তারণ সম্বন্ধে আলোচনা থাকবে। এভাবে আমি একটা লেখা লিখছি। এছাড়া আমি তো বিভিন্ন
পরিবেশ সম্পর্কিত পত্রপত্রিকা প্রায়শই বিভিন্ন পরিবেশ বন্যপ্রাণী নিয়ে লেখালেখি দীর্ঘদিন ধরে লিখে আসছে, লিখি এবং আমাকে যারা সুযোগ দেয় তাদের পত্রিকাতে আমি বের করি। এছাড়া পরিবেশের বিভিন্ন যে সমস্যা তা নিয়ে কোনো আলোচনাতে আমি যাই, বই লিখি, পত্রপত্রিকায় লিখি, এগুলো তো আমি প্রতিদিনই করে থাকি।